এডুকেশনাল পজিশনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বেসিক নলেজ অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরাজির যে প্রাথমিক বা প্রাইমারি বিষয়গুলো। আজকে আমরা ইংরাজিটা আমাদের প্রত্যেকে জানা দরকার, এবং ইংরাজি ভাষাটাকে, আর ইংরাজি কি, ইংরাজি হচ্ছে একটা ভাষা, আর এই ভাষাটাকে সঠিকভাবে শিখতে হবে। কারণ ইংরাজিটা আমাদের অবশ্যই জানা দরকার সবার, কারণ পৃথিবীর সমস্ত দেশে প্রায় এই ভাষারই প্রচলন রয়েছে। আর সমস্ত প্রশাসনিক কাজ ধরতে গেলে এই ইংরাজি ভাষাতেই হয়। তাহলে কি করতে হবে? ইংরাজি ভাষাটাকে সেজন্য আমাদের কি হবে? সঠিকভাবে শিখতে হবে। আর সঠিকভাবে শেখার জন্য কি করতে হবে? আমাদের ইংলিশ গ্রামারটাকে ভালোভাবে জানতে হবে। আর আজকের আমরা সেই বেসিক নলেজ অফ ইংলিশ গ্রামারে কি নিয়ে আলোচনা করব। আমরা বেসিক নলেজ অফ ইংরাজি গ্রামারে ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ গ্রামার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, ওয়ার্ড, সেন্টেন্স, এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তাহলে আমরা কি বলছি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। আর আমাদের ইংরাজি কি? একটা ভাষা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ভাষা কি। তাহলে কি আমাদের প্রথমে কি জানতে হবে? ভাষা কি। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি। বলছে দ্য সিস্টেম অফ এক্সপ্রেসিং দ্য আইডিয়াস অ্যান্ড থটস বাই মিনিংফুল সাউন্ড ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে কি? দ্য সিস্টেম অফ এক্সপ্রেসিং দ্য আইডিয়াস অ্যান্ড থটস বাই মিনিংফুল সাউন্ডস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা আমাদের মনের ভাবটাকে, আর আমাদের মনের ইশারা বা আমাদের মনের ভাব বা ইশারাটাকে আমরা যার মাধ্যমে প্রকাশ করি সেটি হলো ভাষা। তাহলে কি আমাদের মনের ভাব বা ইশারাটাকে যার মাধ্যমে প্রকাশ করি তাকে কি বলা হয়? ভাষা। তাহলে কি? দ্য সিস্টেম অফ এক্সপ্রেসিং দ্য আইডিয়াস অ্যান্ড থটস বাই মিনিংফুল সাউন্ডস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা আমাদের মনের ভাব বা ইশারাটাকে যার মাধ্যমে প্রকাশ করি তাকে ল্যাঙ্গুয়েজ বলে। এবার এই ল্যাঙ্গুয়েজটা কি? দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি, রিটেন ল্যাঙ্গুয়েজ। তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি? যে ভাষার মাধ্যমে আমরা কথা বলি, যখন আমরা কথা বলি সেটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে ভাষাটাকে লেখার মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে কি, রিটেন ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, যে ভাষাটাকে আমরা কথা বলার সময় ব্যবহার করি তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলা হয়, আর রিটেন ল্যাঙ্গুয়েজ যে ভাষাটাকে আমরা লেখার সময় ব্যবহার করি তাকে রিটেন ল্যাঙ্গুয়েজ বলে। এবার বলছি, তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কোনো ভাষাকে কোনো ভাষাকে যখন আমরা মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে প্রকাশ করি তখন তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে কি, কোনো ভাষাকে যখন আমরা মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে প্রকাশ করি তখন তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলে। কোনো, আর রিটেন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কোনো ভাষাকে যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করি তখন সেটিকে রিটেন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে কি বলা হয়? তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কোনো ভাষাকে কোনো ভাষাকে কোনো ভাষাকে যখন আমরা মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে প্রকাশ করি তখন তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে কি বলা হয়? কোনো ভাষাকে যখন আমরা মুখে উচ্চারণ করার মধ্য দিয়ে প্রকাশ করি তখন তাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলে, অর্থাৎ কথা বলি যখন আমরা। আর কোনো ভাষাকে যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করি তখন সেটিকে রিটেন ল্যাঙ্গুয়েজ বলা হয়। কোনো ভাষাকে যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করি তখন সেটিকে রিটেন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবার যে হোয়াট ইজ গ্রামার, বলছে হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার। তাহলে হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার।
তাহলে হোয়াট ইজ গ্রামার? হোয়াট ইজ গ্রামার বলছে the rules by which the structure of a language are formed is called the grammar of that language. অর্থাৎ বলছে the rules by which the structure of a language are formed is called the grammar of that language. অর্থাৎ গ্রামার হলো কি? গ্রামার হলো হচ্ছে কোনো ভাষা গঠন সম্পর্কে নিয়ম বা রুলস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো ভাষাকে সঠিকভাবে শিখতে পারি। বলছে গ্রামার কাকে বলে? যে বই পড়লে কোনো ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় ও সেই ভাষার সঠিক রূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ওই ভাষা গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে কি গ্রামার কাকে বলে? যে বই পড়লে যে কোনো ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় ও সেই ভাষার সঠিক রূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ওই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলা হয়। তাহলে কি যে বই পড়লে যে কোনো ভাষা সম্পর্কে সঠিকভাবে সেই ভাষার নিয়ম জানা যায় এবং সঠিকভাবে যে বই পড়লে আমরা কি কোনো ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় ও সেই ভাষার সঠিক রূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ওই ভাষার গ্রামার বা ব্যাকরণ বলে। হোয়াট ইজ ইংলিশ গ্রামার? What is English grammar? What is English grammar? What is English grammar? Which is the rules by which the structure of the language are formed is called the grammar of English language. অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরাজি ভাষাটাকে গঠন করার জন্য যে বই পড়লে আমরা সেই ভাষার গঠন সম্পর্কে গঠনের নিয়মগুলো জানতে পারি, তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর গ্রামার বলা হয়। তাহলে কি যে বই পড়লে আমরা ইংরাজি ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে গঠন করার নিয়ম জানতে পারি, তাকে ইংলিশ গ্রামার বলে। আর বলছে কি যে বই পড়লে ইংরাজি ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, ইংরাজি ভাষার সঠিক রূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে কি যে বই পড়লে ইংরাজি ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, ইংরাজি ভাষার সঠিক রূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে। নেক্সট, কেন ইংলিশ গ্রামার পড়া উচিত? আমরা হঠাৎ করে ইংরাজি গ্রামারটাকে কেন পড়ব? কেন ইংলিশ গ্রামার পড়া উচিত? ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সঠিকভাবে শেখার জন্য। তাহলে কি করতে হবে? আমরা যেহেতু ইংরাজি ভাষাটাকে সঠিকভাবে শিখব, তাই ইংরাজি ভাষাটাকে, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সঠিকভাবে শেখার জন্য আমাদের কি করতে হবে? ইংলিশ গ্রামারটা পড়া উচিত। আর পৃথিবীর প্রায় সর্বত্র ইংরেজি ভাষার প্রচলন। তাহলে কি, আর এই পৃথিবীর সমস্ত জায়গায় ধরতে গেলে প্রায় ইংরেজি ভাষাটার প্রচলন রয়েছে, কারণ আমাদের বিভিন্ন জাতির বিভিন্ন রকম ভাষা রয়েছে, কিন্তু সব ভাষাটা আমাদের শেখা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আর এমন একটা ভাষা শেখা উচিত যেটা পৃথিবীর সমস্ত দেশে প্রায় প্রচলন রয়েছে এবং একটা যে পৃথিবীর প্রায় সমস্ত দেশে প্রশাসনিক বা অফিসিয়াল কাজে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কারণ আমাদের ভারতবর্ষে
বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষের প্রশাসনিক কাজ সমস্ত ইংরাজিতেই হয়ে থাকে। ভারতবর্ষ এবং অন্যান্য দেশে ইংরাজির কাজ মোস্ট অফ দেম, অর্থাৎ বেশিরভাগ ইংরেজি কাজ কি করা হয়, অফিসিয়াল কাজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি প্রশাসনিক বা অফিসিয়াল কাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়ে থাকে। প্রতিটি জাতির আলাদা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা আছে, কিন্তু আমাদের এমন একটি ভাষা শিখতে হবে যেটি সর্বত্র প্রচলিত। তাহলে কি আমাদের বিভিন্ন জাতি, আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যেমন বাংলা ভাষা প্রচলন, তেমনি বিহার, ইউপি, হরিয়ানায় কি ভাষা প্রচলন আছে, হিন্দি ভাষার প্রচলন আছে। কিন্তু আমাদের এমন একটা ভাষা শিখতে হবে যে ভাষাটাকে কি সমস্ত জায়গায় প্রচলন আছে, যেটি আমাদের সর্বত্র প্রচলিত রয়েছে। নেক্সট বলছি হোয়াট ইজ লেটার। এবারে আমরা কি শিখবো, লেটার কাকে বলে। তাহলে কি লেটার কাকে বলে? Letter is a symbol usually written or printed representing a speech, sound, or a written message and constituting unit of an alphabet. অর্থাৎ লেটার হলো কি একটা চিহ্ন, এগুলো কি আমরা লেখার জন্য ব্যবহার করি। আমরা যখন আমরা মুখ থেকে উচ্চারিত ভাষাটাকে, উচ্চারিত অর্থযুক্ত শব্দগুলোকে লেখার জন্য কতগুলো চিহ্নের প্রয়োজন হয়, সেই চিহ্নগুলোকে যখন এই চিহ্নগুলোর প্রয়োজন হয়, এই চিহ্নগুলোকে কি বলে, লেটার বা বর্ণ বলে। তাহলে কি মুখ থেকে উচ্চারিত অর্থযুক্ত শব্দগুলোকে লেখার জন্য কতগুলি চিহ্নের প্রয়োজন হয়, এই চিহ্নগুলিকে লেটার এবং বাংলায় অক্ষর বা বর্ণ বলা হয়। তাহলে কি মুখ থেকে উচ্চারিত অর্থযুক্ত শব্দগুলোকে লেখার জন্য কতকগুলি চিহ্নের প্রয়োজন হয়, এই চিহ্নগুলিকে লেটার এবং বাংলায় অক্ষর বা বর্ণ বলে। তাহলে কি এই লেটারগুলো, ইংরেজি লেটারগুলো কি, এ, বি, সি, ডি, ই, এফ, জি। তাহলে এ থেকে জেড পর্যন্ত, তাহলে কি 26টি লেটারকে, তাহলে কি অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত এই 26টি কি আছে, 26টি লেটার, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। বলছি হোয়াট ইজ অ্যালফাবেট, বলছি কি হোয়াট ইজ অ্যালফাবেট। তাহলে কি দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ দ্য সাম টোটাল অফ ইংলিশ লেটার্স। অর্থাৎ ইংরাজি লেটারগুলোর সমষ্টিকে কি বলা হয়, অ্যালফাবেট বলে। ইংরাজি লেটারগুলোর কি হয়, সমষ্টিকে অ্যালফাবেট বলা হয়। কি বাংলায় এই বর্ণের সমষ্টিকে যেমন বর্ণমালা বলে, তেমনি ইংরাজিতে লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বলে। তাহলে কি বাংলায় এই বর্ণের সমষ্টিকে যেমন বর্ণমালা বলে, তেমনি ইংরেজিতে লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট কি, তাহলে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারের সমষ্টিকে কি বলা হয়, অ্যালফাবেট বলে। তাহলে 26টি লেটার্সকে কি বলা হয়, অ্যালফাবেট বলে। এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বলা হয়। এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বলে। আর ভাওয়েল, অ্যালফাবেট হচ্ছে দু ভাগে ভাগ করা হয়। এই অ্যালফাবেটকে আমরা কিভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। তাহলে একটা হচ্ছে কি ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। তাহলে ভাওয়েল কি কি, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে কি বলা হয়, এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়। আর কনসোন্যান্ট কাকে বলে, আর এ, ই, আই, ও, ইউ
এই 5টা বাদ দিয়ে বাকি হচ্ছে 21টা কনসোনেন্ট, বি, সি, ডি, এফ, জি, এইচ, ডট 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 বাকি। তাহলে এ, ই, আই, ও, ইউ এই 5টা বাদ দিয়ে বাকি 21টা লেটারকে কি বলা হয়? আমরা কনসোনেন্ট বলি। হোয়াট ইজ ভয়েল? ভয়েল কি? হোয়াট ইজ ভয়েল? দ্য লেটার হুইচ ইজ প্রোনাউন্সেবল উইদাউট হেল্প এনি আদার লেটার ইজ কল্ড ভয়েল। অর্থাৎ যে সমস্ত লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলা হয়। তাহলে কি? যে সমস্ত লেটার, দ্য লেটার হুইচ ইজ প্রোনাউন্সেবল উইদাউট হেল্প এনি আদার লেটার ইজ কল্ড ভাওয়েল। অর্থাৎ যে সমস্ত লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলা হয়। যেসব লেটার্স বা অক্ষরগুলি নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো লেটারের সাহায্য লাগে না, তাকে ভাওয়েল বলা হয়। নাকি যেসব লেটার্স বা অক্ষরগুলি নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো লেটারের সাহায্য লাগে না, তাকে ভাওয়েল বলে। তাহলে ভাওয়েল কোনগুলো আমরা তো জানি, আগে শিখেছি। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই 5টা কি? ভাওয়েল। বলছি হোয়াট ইজ কনসোনেন্ট? দ্য লেটার হুইচ ইজ প্রোনাউন্সেবল উইথ দ্য হেল্প অফ ভাওয়েল ইজ কল্ড কনসোনেন্ট। অর্থাৎ দ্য লেটার হুইচ ইজ প্রোনাউন্সেবল উইথ দ্য হেল্প অফ ভাওয়েল ইজ কল্ড কনসোনেন্ট। যে সমস্ত লেটারগুলি ইজ প্রোনাউন্সেবল উচ্চারণ করার সময় কাদেরকে হেল্প নেয়? ভাওয়েলগুলোর হেল্প নেয়। তাহলে কাদেরকে হেল্প নেয়? ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। যে সমস্ত লেটার উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কি বলা হয়? তাকে কনসোন্যান্ট বলা হয়। তাহলে কি? যে সমস্ত লেটার বা অক্ষরগুলি নিজে নিজে উচ্চারিত হয় না, তাহলে যে সমস্ত লেটার বা অক্ষরগুলো নিজে নিজে উচ্চারিত হয় না, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে কনসোন্যান্ট বলে। তাহলে কি? যেসব লেটার্স বা অক্ষরগুলি নিজে নিজে উচ্চারিত হয় না, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে কনসোন্যান্ট বলা হয়। যেমন বি, এই বিটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি? বি প্লাস ই, বি, বি প্লাস ই, বি। সি, সিটাকে কিভাবে উচ্চারণ করছি? সি প্লাস ই, সি প্লাস ই, সি। এফটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি? এ প্লাস এফ, এফ, এ প্লাস এফ, এফ, এ প্লাস এফ, এফ, এ প্লাস এফ, এফ। এবার বলছি সেমি ভয়েল কাকে বলে? ভয়েল হয়ে গেল, কনসোনেন্ট হয়ে গেল, এবার সেমি ভয়েল কাকে বলে? সেমি ভয়েল কি? ডব্লিউ আর ওয়াইটাকে আমরা সেমি ভয়েল বলছি, কারণ জানি ডব্লিউ ও এ, ই, আই, ও, ইউ এই কটা বাদ দিয়ে বাকি সব কনসোনেন্ট, তাহলে ডব্লিউ আর ওয়াইটাও কনসোনেন্ট, কিন্তু এখানে বলছে ডব্লিউ আর ওয়াইটাকে সেমি ভয়েল, মানে এরা কনসোনেন্ট তো অবশ্যই, কিন্তু মাঝে মাঝে কি ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাহলে কি ইংরাজি বর্ণমালায় ডব্লিউ ও ওয়াই এই দুটি লেটার অনেকটা ভাওয়েলের মতো, যে কারণে এই দুটি লেটারকে কি বলা হয়? সেমি ভাওয়েল বলা হয়। তাহলে ইংরেজি বর্ণমালায় ডব্লিউ এবং ওয়াই এই দুটি লেটার অনেকটা ভাওয়েলের মতো, যে কারণে এই দুটি লেটারকে সেমি ভাওয়েল বলে। অর্থাৎ
এই ডব্লিউ ও ওয়াই এই দুটি লেটার তো কনসোনেন্ট অবশ্য, কিন্তু অনেক সময় এগুলো কি করে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেই জন্য এদেরকে কি বলা হয়, সেমি ভাওয়েল বলা হয়। ওই যে ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে তখন কি হয়, এবার কখন কনসোনেন্ট হয় আর কখন ভার্ব হয় সেটাকে আমরা জানবো। কখন কনসোনেন্ট হয় আর কখন ভার্ব হয় সেটাকে জানা অবশ্যই দরকার। তাহলে কি ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে তখন কনসোনেন্ট হয়। তাহলে কি হয়, তাহলে কি ওয়ার্ড বা শব্দের যখন প্রথমে বসে, ওয়ার্ড বা শব্দের যখন প্রথমে বসে তখন কি হবে, তখন এটা কি কনসোনেন্ট হয়। তাহলে কি ওয়ার্ড বা শব্দের যখন প্রথমে বসে, তাহলে কি ওয়াক, তাহলে কি এটা হচ্ছে প্রথম ডব্লিউ ওয়াক। এবার হচ্ছে কি উইন্টার, উইন্টারে কি হচ্ছে ডব্লিউটা প্রথমে বসছে। এবার কি ইয়ারের ওয়াইটা প্রথমে বসছে তখন কনসোনেন্ট। ইউ ইউ ওয়াইটা প্রথমে বসছে। ওয়ার্ড বা শব্দের মাঝে বা শেষে বসে যখন, তখন কি হয় ভাওয়েল হয়। তাহলে কি হয় মাঝে বা শেষে বসে যখন, তখন কি হয় মাঝে বা শেষে যখন বসে ওয়ার্ডের তখন কি হয়, এটা হচ্ছে ভাওয়েল হয়। ওয়ার্ড বা শব্দের যখন প্রথমে বসে তখন কি হয়, মাঝে বা শেষে বসে তখন ভাওয়েল হয়। যেমন কি এই যেমন ওয়াইটা কি হচ্ছে, ওয়াইটা শেষে বসছে শব্দের, তাহলে কি এটা ভাওয়েল, ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে। টয়ের ওয়াইটা হচ্ছে শেষে, তাহলে এখানে ভাওয়েল হিসাবে ব্যবহার হচ্ছে। ওয়াইটা মাঝে বসছে আইয়ের, আইয়ের মাঝে বসছে তখন কি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই ডব্লুটা কি হয়েছে মাঝে, রিওয়ার্ডের ডব্লুটা কি হয়েছে মাঝে বসছে তখন, তাহলে কি এটা ভাওয়েল হিসাবে ব্যবহার হচ্ছে। অ্যান্সার, অ্যান্সারে কি ডব্লুটা কি মাঝখানে বসছে সেজন্য কি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি এইভাবে তাহলে আমাদের সেমি ভাওয়েল, তাহলে কি আমাদের ডব্লুটা তাহলে কি হচ্ছে ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি ডব্লুটা আমাদের কি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে, মাঝখানে বা শেষে বসছে। এখানেও ডব্লুটা মাঝখানে বা শেষে বসছে, ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে। বলছে হাউ মেনি টাইপস অফ ইংলিশ লেটার্স আর দেয়ার, তাহলে কি আমাদের ইংরেজি এখানে লেটারগুলো কত প্রকারের আছে। একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল মানে কি বড় হাতের অক্ষর, তাহলে কি ক্যাপিটাল লেটার। একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার কি কি ক্যাপিটাল লেটার। আরেকটা কি স্মল লেটার, স্মল লেটার। তাহলে ক্যাপিটাল লেটার কি কি, এ, বি, সি, ডি। আর স্মল লেটার আমরা যেটা ছোট হাতের বলি, বি, সি, ডি, ই। আর হ্যান্ডরাইটিং স্ক্রিপ্ট যেটা আমরা টানা হাতের বলি, আমরা এটাকে কি করি খাতায় লেখার সময় ইউজ করি। তাহলে কি এ, বি, সি, ডি। আর ছোট হাতের কি এ, বি, সি, ডি। বলছি কি বড় হাতের অক্ষরগুলোকে, মানে কি বড় হাতের অক্ষর বা লেটারগুলোকে কি বলা হয় ক্যাপিটাল লেটার বলে। বড় হাতের অক্ষর বা লেটারগুলোকে ক্যাপিটাল লেটার বলা হয়। তাহলে কি বড় হাতের অক্ষর বা লেটারগুলোকে ক্যাপিটাল লেটার বলে। আর ছোট হাতের অক্ষর বা লেটারগুলোকে কি বলে স্মল লেটার বলা হয়। তাহলে কি ছোট হাতের অক্ষর বা লেটারগুলোকে স্মল লেটার বলে, ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার। বড় হাতের অক্ষর কি এ, বি, সি, ডি, ই, এফ। আর এটা কি ছোট হাতের অক্ষর বা লেটারগুলোকে স্মল লেটার বলে। ছোট হাতের অক্ষর কি এ, বি, সি, ডি, ই।
আর বলছে ইংরাজি অক্ষর, যে ইংরেজিতে আরও দু রকমের লেটার আছে, তাদের হাতের লেখা বা হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট বলা হয়। হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট, যেটা আমরা স্ক্রিপ্ট ক্যাপিটাল লেটার, এই হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট ক্যাপিটাল লেটার কী কী, যেমন এ, বি, সি, ডি, ই, এগুলো। বা স্ক্রিপ্ট স্মল লেটার কি, এগুলো হাতে লেখার সময় ব্যবহার করি, এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো। যে ইউজ অফ ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, আমরা যখন মুখে কথা বলি তখন কিন্তু আমরা ক্যাপিটাল লেটার বা স্মল লেটারের ব্যবহারটাকে ব্যবহার করি না বা সেই হিসাবে দেখি না, কিন্তু আমরা লেখার সময় ক্যাপিটাল লেটার স্মল লেটারের ব্যবহারগুলো, নিয়মগুলো জানা অবশ্যই দরকার। তাহলে কি, ইংরাজি লেটারগুলি কেবলমাত্র বইতে, ইংরাজি লেটারগুলি কেবলমাত্র বইতে বা হাতে লেখার সময় প্রয়োজন অনুযায়ী ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার্স লেখা হয়ে থাকে। তাহলে কি, ইংরাজি লেটারগুলি কেবলমাত্র বইতে বা হাতে লেখার সময় প্রয়োজন অনুযায়ী ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স লেখা হয়ে থাকে। আর প্রথম নিয়ম কি, প্রতিটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। তাহলে কি, প্রতিটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের, তাহলে প্রতিটা সেন্টেন্সের কী হবে, ফার্স্ট ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। তাহলে কি, যেমন আই ইট রাইস, হি গোস টু স্কুল। তাহলে কি, এখানে এই একটা সেন্টেন্স, আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই। তাহলে কি, আইটা হচ্ছে কি একটা ওয়ার্ড, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে, ফার্স্ট ওয়ার্ডটা আইটা ক্যাপিটাল লেটার হবে। তেমনই কি হবে, বলছে ফার্স্ট ওয়ার্ডে এই সেন্টেন্সটা কি, ফার্স্ট ওয়ার্ডটা কি, হি, এই একটা ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ডে কি, আর এই এইচটা কি, এইচটা কি ক্যাপিটাল, এই এইচটাকে কি ক্যাপিটাল, এই এইচটা ক্যাপিটাল হবে। বলছে কোনো ব্যক্তি বা স্থানের নামের পূর্বে, এবার কি দ্বিতীয় নম্বর কি, কোনো ব্যক্তি বা স্থানের নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। তাহলে কি, কোনো ব্যক্তি বা স্থানের নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। তাহলে কি, রাম, স্থান কলকাতা, কলকাতা। তাহলে কি, রামের আরটা সবসময় কি হয়, বড় হয়, আর কলকাতার কি কোনো স্থান বোঝাচ্ছে কেটা সবসময় বড় হবে। তাহলে আরের, রামের আরটা বড়, কলকাতার কেটা বড়। বলছে কোনো কোনো পর্বত, ঝর্ণা, দ্বীপ, সমুদ্র, ধর্মগ্রন্থের নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। তাহলে কি, কোনো পর্বত, ঝর্ণা, দ্বীপ, সমুদ্র, ধর্মগ্রন্থ ইত্যাদি নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। তাহলে কোনো পর্বত কি, হিমালয়ান, হিমালয়, HIMALA হয়, হিমালয়ের কি এইচটা সবসময় বড় হবে, হিমালয়ের এইচটা সবসময় বড়। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে কী হবে, বিটা সবসময় বড় হবে। ধর্মগ্রন্থ কি, গীতা, GITA, গীতার কি জিটা সবসময় বড়। বলছে আমি অর্থে আই, ঈশ্বর অর্থে গডে সর্বদা জিটা সবসময় ক্যাপিটাল হয়। তাহলে কি, আমি, আয়ের কি হবে, আমি অর্থে আই সর্বদা বড় হয়, এবং ঈশ্বর, এবার যে কোনো সেন্টেন্সের গডটা কি হবে, গডের জি সবসময়, এই গডের জি সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হয়। ইংরাজি কবিতার ক্ষেত্রে প্রতিটি লাইন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, আর ইংরাজি কি কবিতার ক্ষেত্রে প্রতিটি লাইন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে প্রতিটা লাইন শুরু হবে কি ক্যাপিটাল লেটার
ক্যাপিটাল লেটার দিয়ে। এবার যে ওয়ার্ড কাকে বলে, আমরা কি জানবো ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড বা শব্দ কি, ওয়ার্ড বা শব্দ কি বলছে, এ লেটার or a group of letter which makes complete meaning is called a word। তাহলে কি কতগুলি লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। তাহলে কি একটা লেটার অথবা কতগুলি লেটার্স পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ মিনিং অর্থ তৈরি করে, অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন তাকে ওয়ার্ড বলে। ওয়ার্ড বা শব্দ কাকে বলে, এ লেটার বা এ গ্রুপ অফ লেটার্স, কতগুলি লেটার পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। তাহলে কি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই লেটার বা লেটার্সের সমষ্টিকে ওয়ার্ড বলে। তাহলে কি এক বা একাধিক লেটার্স পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই লেটার বা লেটার্স সমষ্টিকে ওয়ার্ড বলে। যেমন বক্স, বুক, বুক। তাহলে কি এ একটা লেটার, বি একটা লেটার, ও একটা লেটার, কে একটা লেটার। বুক মানে কি বই, তাহলে একটা কি অর্থ প্রকাশ করছে। ডগ, ডি ও জি, ডগ, ডগ মানে কুকুর, এই একটা লেটার, এই একটা লেটার, এই একটা, ডগ মানে কুকুর। কিন্তু আমরা যদি এটা করি কে ডবল ও বি, তাহলে কোনো মানে বোঝায়, তাহলে কি কে ডবল ও বি কোনো মানে বোঝাচ্ছে না, তাহলে কি এটা কোনো ওয়ার্ড, এটা কোনো ওয়ার্ড নয়, এটা কোনো ওয়ার্ড নয়। এটা একটা ওয়ার্ড আর এটা একটা ওয়ার্ড, এটা কোনো ওয়ার্ড নয়। বলছে শুধুমাত্র কনসোনেন্ট বা শুধুমাত্র, বলছে কি শুধুমাত্র কনসোনেন্ট বা শুধুমাত্র ভয়েল পাশাপাশি বসালেই কোনো ওয়ার্ড গঠিত হবে না। তাহলে কি শুধুমাত্র কনসোনেন্ট বা শুধুমাত্র ভয়েল পাশাপাশি বসলে কোনো ওয়ার্ড গঠিত হবে না। তাহলে কি হবে শুধুমাত্র কনসোনেন্ট, তাহলে কি বি, বি, সি, ডি, এখানে কোনো শব্দ হচ্ছে কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি ভাওয়েল আর কনসোনেন্ট পাশাপাশি বসিয়ে শুধুমাত্র পাশাপাশি কনসোনেন্ট লেটারের সঙ্গে ভাওয়েল মিশিয়েই ওয়ার্ড গঠিত হবে। তাহলে কি প্রতিটা শব্দ বা ওয়ার্ড গঠন করতে হলে কি একটা না একটা ভাওয়েল অবশ্যই থাকতে হবে। তাহলে কি যেমন বুক, এই বুকের কি ওটা কি, ওটা হচ্ছে কি ভাওয়েল, এটাও ভাওয়েল। আর কেটা কি, এটা কনসোনেন্ট, তাহলে কেটা কি এটা কনসোনেন্ট, তাহলে কেটা কনসোনেন্ট। যেমন ডগ, ডগের কি এটা কি কনসোনেন্ট, এটা কি কনসোনেন্ট, আর ওটা কি ভাওয়েল, ওটা কি ভাওয়েল। তাহলে কি এই সেন্টেন্সটা যদি ডগটাকে, ডগে ওয়ার্ডটা শব্দটা লিখতে গেলে কি হচ্ছে, আমাদের কনসোনেন্ট ও ভাওয়েল মিলিয়ে একটা শব্দ, অর্থাৎ কোনো শব্দ গঠন করতে হলে বা ওয়ার্ড গঠন করতে হলে কি হবে, ভাওয়েল যেমন থাকতে হবে তেমনি কনসোনেন্টও থাকতে হবে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স বা বাক্য কাকে বলে, বলছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স অফ দ্য স্পিকার। অর্থাৎ সেন্টেন্স হলো, অর্থাৎ সেন্টেন্স হলো কতগুলি ওয়ার্ডের সমষ্টি যার মাধ্যমে কতগুলি, বলছে এ সেন্টেন্স ইজ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স অফ দ্য স্পিকার। অর্থাৎ কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। তাহলে কি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। তাহলে কি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন ওই ওয়ার্ডস সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। তাহলে কি কতগুলি,
ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন ওই ওয়ার্ডস সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। তাহলে কি কতকগুলি ওয়ার্ড পাশাপাশি, যেমন রাম প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে। তাহলে কি হবে, রামটা কি, রামটা কি একটা ওয়ার্ড, প্লেসটা একটা ওয়ার্ড, ফুটবলটা কি একটা ওয়ার্ড। তাহলে কি এখানে কি বলতে হবে, এখানে তাহলে কি রাম প্লেস ফুটবল অর্থাৎ রাম ফুটবল খেলে, একটা হচ্ছে মিনিং বোঝাচ্ছে। আমি যদি আবার বলি ফুটবল প্লে রাম, হবে? হবে না, কারণ কি কোনোদিন ফুটবল রামকে খেলতে পারে না। তাহলে কি কোনো কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে কি কমপ্লিট কমপ্লিট মিনিং হতে হবে, কমপ্লিট মিনিং বা অর্থ বোঝাতে হবে। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে কি আমি ভাত খাই, এটা কি কি বলছে, এটা এটা মিনিং বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি ইট রাইস, রাইস ইট আই, হবে? রাইস ইট আই বললে কোনো তাহলে মানে বোঝাবে না, তাহলে কি এটা সেন্টেন্স নয়। এটা কি সেন্টেন্স, তাহলে কি এটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স। তাহলে কি মিনিং বোঝালে তারপরে তাহলে কতগুলি ওয়ার্ড, তাহলে কি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন ওই ওয়ার্ডস সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। তাহলে কি, তাহলে এই একটা ওয়ার্ডস, এই একটা ওয়ার্ডস, এই একটা ওয়ার্ডস, এবার এই তিনজন পাশাপাশি বসে যখন একটা কি মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে কি রাম ফুটবল খেলে, রাম ফুটবল খেলে, এটা কি ফুটবল প্লেজ রাম, ফুটবল রাম খেলে, ফুটবল রাম খেলে, হয়? তাহলে কি এটা কোনো মিনিং বোঝাচ্ছে না, তাহলে এটা কি কোনো মিনিং বোঝাচ্ছে না, এটা কি কোনো, এটা কি কোনো মিনিং বোঝাচ্ছে না, কিন্তু এটা কি মিনিং বোঝাচ্ছে, তাই এটা কি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, কি সেন্টেন্স, এটা এটা সেন্টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি আই ইট রাইস, এটা কি সেন্টেন্স, এটা কি রাইস ইট রাই, এটা হয়? এটা তাহলে সেন্টেন্স না, এটা কি সেন্টেন্স নয়। বলছি দ্য রুলস অফ সেন্টেন্স মেকিং, এবার বলছি আমরা কি সেন্টেন্সটা গঠন করার কতগুলো নিয়ম জানতে হবে। বলছি এ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ এ কমপ্লিট ক্যাপিটাল লেটার, অর্থাৎ একটা সেন্টেন্স যখন গঠন হয় তখন তার প্রথম অক্ষর কি হবে, তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বড় হাতের হয়। তাহলে কি হি গোস টু স্কুল, এই স্কুলে যায়, তাহলে কি এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের কি, এই সেন্টেন্সের অলওয়েজ উইথ এ সেন্টেন্স বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার, কি হয় বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার, তাহলে এটা কি এর হি রে কি, হিটা কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, এটা কি ক্যাপিটাল লেটার। তাই বলছি কি এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স, অর্থাৎ কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন কমপ্লিট কমপ্লিট সেন্স তৈরি করতে হবে, তাহলে কি কমপ্লিট সেন্স বা মিনিং তৈরি করলে তাহলে হি গোস টু স্কুল, তাহলে এটা কি মানে বলছে সে স্কুলে যায়, সে স্কুলে যায়, সে স্কুলে
যায়। কি এখানে মানে বোঝাচ্ছে, তাহলে কি বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে বলছি কি একটা সেন্টেন্স গঠনে প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব অর্থাৎ অবজেক্ট। সাবজেক্ট মানে যে কাজটা করছে, তাহলে এখানে কে যে কাজটা করছে, তাহলে হিটা কি, হিটা সাবজেক্ট, হিটা কি সাবজেক্ট, হিটা কি সাবজেক্ট, তাহলে হিটা কি সাবজেক্ট। ভার্ব মানে কি যে কাজটা করছে সে কি করছে, গোস, এটা কি ভার্ব, এটা কি, এটা কি ভার্ব, এটা কি ভার্ব, এটা কি ভার্ব। আর অবজেক্ট কি, যে কোথায় যায় স্কুলটা, এই স্কুলটা কি অবজেক্ট, এই স্কুলটা কি অবজেক্ট, এই স্কুলটা কি অবজেক্ট, স্কুলটা কি, এই স্কুলটা হচ্ছে অবজেক্ট। বলছে ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া কোনো, বলছে কি ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া কোনো সেন্টেন্স হয় না। কি ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া, এই যে ভার্ব ছাড়া কি হবে, কোনো সেন্টেন্স বা ক্রিয়াপদ হবে না। তাহলে কি এই যে গোস টু, এই গোস টু ছাড়া কি হবে না, তাহলে গোস টু ছাড়া কোনো সেন্টেন্স হবে না। এবার হচ্ছে দ্বিতীয়টি কি, যে কোনো সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল হয়, তাহলে প্রথম সেন্টেন্স লেটার ক্যাপিটাল হয়, এটা আমরা জেনেছি। সেন্টেন্স সাধারণভাবে শেষ হলে ফুল স্টপ, তাহলে এখানে কি হবে, এই যে ফুল স্টপটা হচ্ছে, এটা হচ্ছে এই যে ফুল স্টপ, এটা হচ্ছে কি যে কোনো লেটারের সেন্টেন্সের সাধারণভাবে শেষ হলে ফুল স্টপ, এটা যেহেতু সাধারণভাবে বসে, কখনো কখনো কি বসে, কোশ্চেন মার্ক বসে, তাহলে কি বসাতে হবে, কোশ্চেন কি হবে। কখনো কখনো আমরা এক্সক্লেমেটরি, যখন আমরা কি বিস্ময় সূচক ব্যবহার করি, সেন্টেন্স ব্যবহার করি, তখন তাহলে কি হয়, বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করি। আর কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক বাক্য বোঝাতে আমরা কোশ্চেন মার্ক, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক বাক্য বোঝাতে আমরা কি ব্যবহার করি, বিস্ময় সূচক চিহ্ন। এবার সিলেবেল, সিলেবেল কাকে বলে, সিলেবেল বা শব্দাংশ, তাহলে সিলেবেল বা শব্দাংশ, আমরা কোনো শব্দের যতটুকু অংশ, আমরা কোনো, তাহলে এ সিলেবেল ইজ এ ইউনিট অফ সাউন্ড, ইট ইজ এ সিঙ্গেল সেগমেন্ট অফ আনইন্টারাপ্টেড সাউন্ড ইজ প্রডিউসড উইথ এ সিঙ্গেল পালস অর এয়ার ফ্রম দ্য লাঞ্চ। অর্থাৎ আমরা একটা শব্দের যতটুকু অংশ মুখ থেকে একবারে উচ্চারণ করা হয়, তাহলে আমরা একটি শব্দের যতটুকু অংশ মুখ থেকে একবারে উচ্চারণ করি তাকে সিলেবেল বলা হয়। তাহলে সেটা কি সিলেবেল বলা হয়, তাহলে সিলেবেল কাকে বলা হয়, আমরা একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করি তাকে সিলেবেল বলা হয়। এবার সিলেবেলকে আমরা কটা ভাগে, চারটে ভাগে ভাগ করতে হয়, মনোসিলেবেল, চারটে ভাগে, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল আর পলিসিলেবেল। তাহলে আমরা কি চারটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। মনোসিলেবেল কাকে বলে, একটা শব্দে যে শব্দগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে মনোসিলেবেল বলা হয়। তাহলে কি যে শব্দগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে মনোসিলেবেল বলে। যেমন কি ম্যান, ম্যানটা কি ম্যান, ম্যান, ম্যানটা কি আমরা একবার উচ্চারণ করতে পারি। বয়, বয়, বয় একবারে উচ্চারণ করতে পারি। ক্যাট, ক্যাট মানে আমরা কি একবারে উচ্চারণ করতে পারছি। কাউ, কাউ আমরা একবারে উচ্চারণ করতে পারছি। গো, 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 গোটা একবার উচ্চারণ করতে পারি। পেন, পেন, পেন একবার উচ্চারণ করতে পারছি। ক্লাস, ক্লাস, ক্লাসটাকে আমরা একবার উচ্চারণ করতে পারছি। তাহলে কি এগুলো কি, এগুলো হচ্ছে মনোসিলেবেল ওয়ার্ড। এবার কি হচ্ছে ডাইসিলেবেল, অর্থাৎ আমরা উচ্চারণের সুবিধার জন্য যে সমস্ত ওয়ার্ডকে দুবারে ভেঙে উচ্চারণ করি তাকে ডাইসিলেবেল বলা হয়। তাহলে যে সমস্ত ওয়ার্ডকে আমরা দুবারে ভেঙে উচ্চারণ করি তাকে ডাইসিলেবেল বলে। ডাইসিলেবেল কি, ডাইসিলেবেল কি, ডাইসিলেবেলগুলো কোনগুলো, মাদার, কি মাদার কি হচ্ছে, মাদার, মাদার, সিস্টার, তাহলে সিস্টার, 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 টিচার, টিচ আর, টিচ আর, তাহলে এটা কি দুবারে আমরা ভেঙে উচ্চারণ করছি, তাহলে কি এগুলো কি ডাইসিলেবেল।
দেখি এগুলো ডাইসিলেবেল, ডাইসিলেবেল। এগুলো কি? এগুলো হচ্ছে মোনোসিলেবেল, একবারে উচ্চারণ করা হচ্ছে। এবার হচ্ছে ট্রাইসিলেবেল। ট্রাইসিলেবেল কি? ট্রাইসিলেবেল যে শব্দগুলোকে আমরা তিনবারে ভেঙে উচ্চারণ করি, যে শব্দগুলোকে আমরা তিনবারে ভেঙে উচ্চারণ করি তাকে ট্রাইসিলেবেল বলে। দেখি হেড মাস্টার, দেখি হেড মাস্টার, তিনবারে উচ্চারণ করছি হেড মাস্টার। আর কি বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুলকে তিনবার উচ্চারণ করছি বিউটিফুল, বিউটিফুল। আর কি কলকাতা, এই কলকাতাটাকে কীভাবে উচ্চারণ করছি? তিনবার ভেঙে উচ্চারণ করছি, এটা কি ট্রাইসিলেবেল। কোল কা তা, কোল কা তা, কোল কা তা, তাহলে আমরা তিনবারে ভেঙে উচ্চারণ করছি, এটা কি? এটা কি ট্রাইসিলেবেল। এই তিনটে কি? ট্রাইসিলেবেল, ট্রাইসিলেবেল। বলছি এবার হচ্ছে কি পলিসিলেবেল। পলিসিলেবেল কাকে বলে? পলিসিলেবেল যে শব্দগুলোকে আমরা তিনের অধিক ভেঙে উচ্চারণ করি তাকে পলিসিলেবেল বলা হয়। যে শব্দগুলোকে আমরা তিনবারের বেশি ভেঙে উচ্চারণ করি তাকে পলিসিলেবেল বলা হয়। ম্যাথেমেটিক্স, ম্যাথেমেটিক্স চারবারে উচ্চারণ করছি, চারবার ভেঙে উচ্চারণ করছি, তাহলে ম্যাথেমেটিক্স চারবার ভেঙে উচ্চারণ করছি। ইন্টেলিজেন্স, তাহলে কি? ইন্টেলিজেন্স, 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 তাহলে কি? ইন্টেলিজেন্স, তাহলে কি আমরা চারবারে ভেঙে উচ্চারণ করছি, এটা কি কি বলা হয়? পলিসিলেবেল, পলিসিলেবেল, তাহলে কি? পলিসিলেবেল। তাহলে কি সিলেবেল কাকে বলা হয়? সিলেবেল হচ্ছে কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বলা হয়। মনোসিলেবেল কাকে বলা হয়? যে সমস্ত শব্দগুলোকে আমরা একবারে উচ্চারণ করি, একবারে উচ্চারণ করি তাকে মনোসিলেবেল বলা হয়। তাহলে কি মনোসিলেবেল? ম্যান, বয়, কল, কাউ, গো, পেন, ক্লাস ইত্যাদি। ডাইসিলেবেল কাকে বলে? যে সমস্ত শব্দগুলোকে আমরা দুবারে ভেঙে উচ্চারণ করি, যেমন কি মাদার, সিস্টার, সিস্টার, টিচার, টিচার। ট্রাইসিলেবেল কাকে বলা হয়? ট্রাইসিলেবেল কাকে বলে? যে সমস্ত শব্দগুলোকে আমরা তিনবার ভেঙে উচ্চারণ করি, হেড মাস্টার, হেড মাস্টার, বিউটিফুল, 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 কলকাতা, কলকাতা, কলকাতা। এবার বলছি পলিসিলেবেল কাকে বলে? পলিসিলেবেল কাকে বলে? যে সমস্ত শব্দকে আমরা তিনবারের বেশি ভেঙে উচ্চারণ করি, ম্যাথেমেটিক্স, ম্যাথেমেটিক্স, ইন্টেলিজেন্স, 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 পলিসিলেবেল। তাহলে আজকের এই পর্যন্ত আমরা বেসিক নলেজ অফ ইংলিশ গ্রামারে শিখলাম। তাহলে কি কি শিখলাম আজকের আমরা? ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামার কাকে বলে, গ্রামার কাকে বলে, লেটার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, ক্যাপিটাল লেটার কি, স্মল লেটার কি, ভায়েল কি, ভায়েল কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি। তাহলে কি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, গ্রামার। তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কতগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে? হচ্ছে আমাদের মনের ভাব বা ইশারাটাকে আমরা যখন যার মাধ্যমে প্রকাশ করি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলা হয়। তাহলে কি আমরা আমাদের মনের ভাব বা ইশারাটাকে যার মাধ্যমে প্রকাশ করি তাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। গ্রামার কাকে বলা হয়? গ্রামার কাকে বলা হয়? গ্রামার কাকে বলা হয়? গ্রামার কাকে বলা হয়? যে সমস্ত বই পড়লে আমরা যে কোনো ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে শিখি তাকে গ্রামার বলা হয়, তাকে গ্রামার বলা হয়। ইংলিশ গ্রামার কাকে বলা হয়? ইংলিশ গ্রামার কাকে বলে? যে বই পড়লে আমরা ইংরাজি ভাষা সঠিকভাবে শিখতে, লিখতে ও পড়তে পারি তাকে ইংলিশ গ্রামার বলা হয়। যে বই পড়লে আমরা
যে কোনো ইংলিশ ভাষা সঠিকভাবে পড়তে বলতে ও লিখতে পারি তাকে ইংলিশ গ্রামার বলা হয়। লেটার কাকে বলা হয়? লেটার কাকে বলা হয়? আমরা মুখ থেকে উচ্চারিত শব্দগুলোকে, অর্থযুক্ত শব্দগুলোকে লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করি তাকে লেটার বলা হয়। তাহলে মুখ থেকে উচ্চারিত অর্থযুক্ত শব্দগুলোকে লেখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি তাকে লেটার বলা হয়। অ্যালফাবেট কাকে বলে? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারের সমষ্টিকে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। এ আর লেটার এ, বি, সি এগুলো এক একটা লেটার। ক্যাপিটাল লেটার যেটা বড় হাতের অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটার বলে। স্মল লেটার ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার বলা হয়। এ, বি, সি এগুলো ক্যাপিটাল লেটার। স্মল লেটার এ, বি, সি। ভাওয়েল কাকে বলে? যে সমস্ত লেটারগুলো নিজে থেকে উচ্চারিত হয়, অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলা হয়। এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট হচ্ছে এ, ই, আই ও বাকি ছাড়া বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এ, ই, আই ও ছাড়া, এ, ই, আই ও ছাড়া বাকি 21টা কনসোনেন্ট, বাকি 21টি লেটার হচ্ছে কনসোনেন্ট। ওয়ার্ড কাকে বলে? কতগুলি লেটার পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ, কতগুলি লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে কি কতগুলি লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে, যেমন ক্যাট, ক্যাট মানে বিড়াল, এই একটা লেটার, এই একটা লেটার, এই একটা লেটার, অর্থ প্রকাশ হচ্ছে। ক্যাট মানে বিড়াল, তাহলে কি অর্থ প্রকাশ করছে, তাহলে কি এটা একটা ওয়ার্ড। আবার কি এ, টি, সি, এটা কি? এটা ওয়ার্ড নয়, কি কোনো অর্থ প্রকাশ করছে না। সেন্টেন্স কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। হি হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। তাহলে কি এটা হি, হি গেভ মি এ, যে একটা আমাকে কলম দিয়েছিল। তাহলে কি হবে? তাহলে এখানে কি এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই ওয়ার্ড, তাহলে কি এই ওয়ার্ডগুলো মিলে একটা কি গঠন করছে? সেন্টেন্স। অর্থ বক্তার মনের ভাব প্রকাশ, পুরো সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করছে। সে আমাকে একটা কলম দিয়েছিল, তাহলে কি সেই জন্য কি এটা একটা সেন্টেন্স, এটি একটা সেন্টেন্স। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এইগুলো শিখলাম। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্টস করে জানাবে কেমন লাগলো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটি ক্লিক করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন। নমস্কার।